এই বাংলার মানুষের উপরে যারা অত্যাচার করবে তাদের কলার ধরে নেবো আমরা। তোমাকে সেই মানুষটাকে ধরতে হবে যে চোরের সম্রাট কি বলে, মুকুল চোর, মদন চোর, তৃণমূলের সবাই চোর। এরা তার দাবি ছিল, ইশারা ওইদিকেই যাচ্ছে। তুমি প্রতারণা করবে, আমি তোমার জবাব দেব না। আমার ওয়াকফ সম্পত্তি উদ্ধার কোথায় গেল? সব থেকে বেশি চুরি করে তোমরা খাচ্ছ। নিশ্চয় না মুখ্যমন্ত্রীর মুখের উপরে কাগজ ছুড়ে দিতে পারি কোথায় কোথায় কত জমি আপনারা খেয়েছেন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্রেশ নিউ ব্লগ। তো আবারও চলে আসলাম একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওর টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তোমরা তো বুঝতে পেরেছো যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ ভাই, আজকে ভিডিওটা ভাই সেরা মজা হবে, ঠিক আছে। আর এখন হচ্ছে আমি ধর্মতলাতে, সামনে দেখতে হচ্ছে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন, পাশে আমি দাঁড়িয়ে আছি। আর 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একদম পাশে হচ্ছে ধর্মমঞ্চ, ঠিক আছে। সেই ওই জায়গাটায় হচ্ছে, আর আমি ওখান থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে ভাই ঠিক এই জায়গাটায় চলেছি, ঠিক আছে। আর বাইরে ভাই যে পরিমাণের রোদ, কোনো জায়গায় যাওয়া যাচ্ছে না, ঠিক আছে ভাই। রোদের তেজটা একবার দেখো, কোনোদিনও বৃষ্টি, কোনোদিনও মেঘ, আবার কোনোদিনও রোদ, ঠিক আছে। তো আগের বারে ধর্মমঞ্চে তো ভাইজানকে অ্যারেস্ট করেছিল, সেই সময় আমি আসতে পারিনি, তার কারণ আমার এক্সাম চলছিল। আর এবারেও ধর্মমঞ্চ শনিবার থেকে শুরু হয়েছে, আজকে যেহেতু রবিবার, আজকে 2 নম্বর দিন, শনিবার রবিবার সোমবার টোটাল 3 দিন ধর্মমঞ্চটা হবে। তো আজকে আমি চলে এসেছি, কালকে আসতে পারিনি যেহেতু কালকে ফার্স্ট দিন আমার এক্সাম ছিল, আর কালকে এক্সাম শেষ হয়ে গেছে। আজকে ওই জন্য একদম ফ্রি টাইম পেয়ে চলে এসেছি। আর কালকেও লাস্ট হবে ধর্মমঞ্চ, মানে কালকে সোমবার, কালকেও আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা যদি পাই কালকেও আবার আসবো, ঠিক আছে। এইমাত্র জাস্ট আমি এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এখানে দাঁড়িয়ে আছি, ইন্ট্রোটা মারছি। এখন যাবো ওখানে, যেহেতু এমডি আলিমুদ্দিন আমার আগেই চলে এসছে, আমার যেহেতু আসতে লেট হয়ে গেছে, যেহেতু রোদটা যে পরিমাণে পড়ছে ভাই, বাড়ি থেকে বেরোনোর মতো না। একবার দেখো জাস্ট, মানে বাইরে ভাই যাওয়া যাচ্ছে না, কি পরিমাণে জাস্ট একবার রোদ, আকাশ পুরো পরিষ্কার। আর আজকে ওয়েদারটা দেখতে জাস্ট সেরা লাগছে, ঠিক আছে। তো অলরেডি ধর্মমঞ্চ মানে বক্তব্য শুরু হয়ে গেছে, আমি এখন যাব ওখানে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আজকে এই ভিডিওতে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আর আগের দুটো ভিডিওতে তোমরা যে পরিমাণ ভালোবাসা দিয়েছো ভাই, সত্যি কথা বলতে কল্পনা করার বাইরে, ঠিক আছে। চলো এই ভিডিওতে ভালোবাসা দিও, আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও। এখন যাব ওখানে, মানে মঞ্চের সামনে সব কিছু তোমাদের কাছে শেয়ার করবো, সব কিছু তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো চলো দেখতে থাকো ভাই। রোদটা উপেক্ষা করে আমাকে আগে ওখানে যেতে হবে। এইটুকু রাস্তা যেতে গিয়ে পুরো ফেটে যায় ভাই, যে পরিমাণে রোদটা পড়ছে, ঠিক আছে। আসার সময় মেট্রোতে করে এসেছি বলে কোনো সমস্যা হয়নি। তো চলো এখন আর বেশি বক করছি না, ডাইরেক্ট ওখানে যাবো, মঞ্চের সামনে গিয়ে তোমাদের সাথে সব শেয়ার করবো। তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখো, সেরা মজা হবে, সেরা এনজয় হবে। তো চলো লেটস গো। দেখতে পাচ্ছি এই যে হচ্ছে আমাদের এমএলএ মানে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের গাড়ি। অলরেডি ভাইজান চলে এসছে, আর ওই সামনে আরেকটা গাড়ি আছে, সামনে প্রশাসনের গাড়ি আছে, মানে ভাইজানের গাড়িটা এখন মানে কোথাও ঘোরাচ্ছে, কোথাও যাবে হয়তো। তো এই যে গাড়িটা এখন ঘুরিয়ে নিয়ে মঞ্চের সামনেই যাচ্ছে, যেহেতু এখানে যে পরিমাণে রোদ, গাড়িটা হয়তো ছাওয়ার দিকে রাখছে, ঠিক আছে। অলরেডি আমরা চলে এসেছি সেই ধর্ণামঞ্চে, দেখতে পাচ্ছ এই যে হচ্ছে মঞ্চটা করেছে, আর এখান থেকেই অলরেডি লোকজন আছে, দেখতে পাচ্ছ সামনে প্রশাসনের গাড়ি ফাড়ি সব দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আর এই যে আমি এমডি আর আলিমুদ্দিন আছে। আলিমুদ্দিন ভাই একা চলে যাচ্ছ? আমাদের ভাই এখন আইফোন কিনেছে, আমাদেরকে ট্রিট দেয়নি, ঠিক আছে। এই যে প্রশাসনের গাড়ি আছে, এই সাইডে বসার জায়গা করে দিয়েছে, দেখতে পাচ্ছ। ওই সামনে হচ্ছে আমাদের ধর্ণামঞ্চ, আর ভাইজান অলরেডি চলে এসছে, এখনও শুরু হয়নি। লোক এই কটাজন এসছে, আর আজকে ভাই কী পরিমাণে শুধু জাস্ট রোদটা একবার পড়েছে দেখো, ঠিক আছে। আর আমরা এই সাইডে চলে এসেছি, এখন সামনের দিকে যাবো আস্তে আস্তে। চলো চলো চলো। ও দেখতে পাচ্ছি ভাই এখনও শুরু হয়নি, ঠিক আছে, সবাই চুপচাপ বসে আছে। বলি এই লড়াই সংবিধান বাঁচানোর লড়াই, সংবিধান বাঁচানোর লড়াই, দেশ বাঁচানোর লড়াই, দেশ বাঁচানোর লড়াই, সমাজ বাঁচানোর লড়াই, আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম, ছাত্র যুবর সংগ্রাম, ইনকিলাব 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 জিন্দাবাদ। এই রক্ত চাই, রক্ত নাও, ওয়াকফ আমাদের ফিরিয়ে দাও। এই রক্ত চাই, রক্ত নাও, ওয়াকফ আমাদের ফিরিয়ে দাও। ইনকিলাব 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 জিন্দাবাদ। কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রম জিন্দাবাদ। কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রম লড়াই করো, আমরা তোমার সাথে আছি। আমাদের লড়াই, সংবিধান বাঁচানোর লড়াই, দেশ বাঁচানোর লড়াই, ওয়াকফ বাঁচানোর লড়াই, পরিযায়ী শ্রমিকদের স্বার্থে আমাদের লড়াই। তো এই যে দেখতে পাচ্ছ মানে আলোচনা শুরু হয়ে গেছে, আমার ভয় যাচ্ছে কিনা আমি জানি না। এই সাইডে প্রশাসনরা বসে আছে, আর লোকের ভাই ভিড়টা একবার দেখো। একটু আগে ভাই একদম লোক ছিল না, কিন্তু এই মুহূর্তে যা লোকের ভিড় হয়েছে এখানে কল্পনা করা যাবে না। একবার দেখো জাস্ট। প্রতিবাদ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় ভীম, জয় ভারত। আজকে আমি দুটো কথা বলবো, চলে যাব। আমি আজকে বলতাম না, কারণ অনেক মান্যগণ্য আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি পিছনে রয়েছেন। কালকে আমরা বলেছি, আজকে আবার যদি বেশি বলি আমার মনে হয় ঠিক হবে না। তাও নওশাদ ভাইয়ের অনুরোধে আমি দুটো কথা বলবো। একটা কথা, বাজারে খুব চর্চা হচ্ছে যে এই মঞ্চ থেকে টিএমসির বিরুদ্ধে, রাজ্য সরকারের বিরুদ্ধে আপনারা বলবেন না, আপনারা শুধু বিজেপির বিরুদ্ধে বলুন। আমার কথা হলো, আমরা কি টিএমসির মাল খেয়ে বসে আছি নাকি যে টিএমসি অত্যাচার করবে আর আমরা কথা বলবো না? আমরা কারোর কাছে বিক্রি করিনি। এই বাংলার মানুষের উপরে যারা অত্যাচার করবে তাদের কলার ধরে নেবো আমরা। পার্থ চ্যাটার্জি বাইরে কেন বেল কি করে হলো? সারদাকাণ্ডের সুদীপ্ত কেন বাইরে? তার বেকসুর খালাস কি করে হলো? 8.5 লক্ষ পরিবার বরবাদ হলো, 34,000 কোটি টাকা ঘাপলা হলো, কয়েকশো আপিল সিল হলো, এত বছর তদন্ত হলো। আমার কথা হলো, চোর ধরার তদন্ত হচ্ছিল নাকি চোরকে নির্দোষ প্রমাণ করার তদন্ত হচ্ছিল? তাহলে চোরটাকে, তাহলে তো আমাকে সেই মানুষটাকে ধরতে হবে যে চোরের সম্রাট কি বলে, মুকুল চোর, মদন চোর, তৃণমূলের সবাই চোর। এরা তার দাবি ছিল, ইশারা ওইদিকেই যাচ্ছে। আমার কথা হচ্ছে, যারা এই বাংলাটাকে ছাড়কার করেছে, আমি মার গালে বলবো, যারা আমাকে বলছে যে তৃণমূলের বিরুদ্ধে বলো না, শুধু মোদির বিরুদ্ধে বলো। আরে মোদির বিরুদ্ধে তো আমরা জন্মসূত্রে শত্রুতা আছে, মোদির বিরুদ্ধে তো বলি, পুরো দেশের জন্য বলি। কিন্তু আমার কথা হলো, আমার মাদ্রাসা কোথায় গেল 10,000? তুমি প্রতারণা করবে, আমি তোমার জবাব দেব না। আমার ওয়াকফ সম্পত্তি উদ্ধার কোথায় গেল? সব থেকে বেশি চুরি করে তোমরা খাচ্ছ। নিশ্চয় না মুখ্যমন্ত্রীর মুখের উপরে কাগজ ছুড়ে দিতে পারি কোথায় কোথায় কত জমি আপনারা খেয়েছেন। শেষে 2023-24 অর্থবর্ষে 1139 কোটি টাকা বরাদ্দের পরিমাণ বেড়ে যাচ্ছে, খরচ করার পরিমাণ কমে যাচ্ছে। 42% টাকা খরচ করতে অক্ষম হয়েছে। এই হচ্ছে দিদির, রাজ্য সরকারের ভালোবাসা আদিবাসীদের ওপরে, বাপিদাদের ওপরে। নওশাদ সিদ্দিকীকে কত ভালোবাসছে দেখুন। যদি ভালোবাসতো তাহলে কামরুজ্জামান ভাই একজন অসুস্থ ব্যক্তিকে 24 ঘন্টা জেলে রাখতো না, আমার বাপের বয়সী লোককে ধরে জেলে রাখতো না। কোনো সমাজ বিরোধী এরা নয়, এরা জনগণের জন্য, মানুষের জন্য কথা বলতে আসছে। বা যদি সত্যিকারের ভালোবাসতো তাহলে পুলিশকে দিয়ে আমার চেস্টে ঘুষি মারাতো না। আজকে আপনারা দেখেছেন ডাক্তার আশফাকুল্লাহ নাইয়া, যদিও তিনি ইএনটি স্পেশালিস্ট, তার সাথে আমি যোগাযোগ করে আজকে আমি ট্রিটমেন্ট করে আসলাম। রিপোর্ট এখন আমার হাতে পাইনি, আমার লিভারে এফেক্ট পড়েছে নাকি, সেই জন্য আমি গিয়েছি। যাকে লিভার এফেক্ট তো দূরের কথা, আমি আপনাদেরকে শপথ করেছি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষের জন্য বলে যাব। লিভার কেন, যদি বুকে গুলি চালাই আমি গুলি খাবো, পিছিয়ে থাকার ছেলে নয়। আমার ভাঙড়ের লোকেরা ভালো করেই জানে আমি সামনে থেকে দাঁড়িয়ে আমি লড়াই দেওয়ার ছেলে। যাক, আমাদেরকে ভালোবেসেছিল 2021-22 অর্থবর্ষে, ভালোবেসে আমাদের জন্য অর্থাৎ সংখ্যালঘুদের জন্য 4,658 কোটি টাকা, 4,658 কোটি টাকা বরাদ্দ করেছিল। আমি এই প্রসঙ্গ নয়, যেহেতু বাপিদা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা তথ্য দিচ্ছিল, সেটা দেওয়ার জন্য আমি বলছি। কালকে বলবো আমি, যদি সময় পাই, আমাকে যদি সময় হয়, যে ওয়াকফ আইন কেন মানছি না। আমি টু দা পয়েন্টে কথা বলবো, মিনিট 15 হয়তো বক্তব্য দেবো। কালকে আমি এই বক্তব্যটা চ্যালেঞ্জ করব। আজকে শুনলাম বিজেপির কোন একটা নেতা নাকি বই প্রকাশ করেছে, আবার লিডার অফ অপোজিশনকে দিয়ে ওয়াকফের বিরুদ্ধে। আমি চ্যালেঞ্জ করছি, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে তার যত বড় বড় নেতা আছে, মাইকের ওদিকে বসাবে, মাইকের এদিকে বসাবে। ওয়াকফ আইন মুসলমান সহ সংবিধানের বিরুদ্ধে কিভাবে গেছে আমি একা তাদের সাথে চ্যালেঞ্জ করব। দম থাকলে বসুক আমার সাথে ডিবেটে, আমি দেখে নেবো তাদেরকে। যাক, 2021-22 অর্থবর্ষে যে টাকা বরাদ্দ হয়েছিল মাইনরিটিদের জন্য, তার 46% টাকা খরচ করতে পারেনি এই রাজ্য সরকার। 2022-23 অর্থবর্ষে 4,878 কোটি টাকা বরাদ্দ হয়েছিল সংখ্যালঘু সমাজের মানুষের উন্নয়নের জন্য, তার 43% খরচ করেনি এই রাজ্য সরকার। আর 2023-24 অর্থবর্ষে 5,022 কোটি টাকা বরাদ্দের পরিমাণ বেড়ে যাচ্ছে, খরচ করার বেলায় বলছে হবে না। এবার ফিনান্সিয়াল ইয়ারে কত টাকা বরাদ্দ হয়েছে জানেন? 5,600 কোটি টাকা। যদি এই কটা অর্থবর্ষ দেখেন, প্রায় 25,000 কোটি টাকা পশ্চিমবাংলার 3.5 কোটি সংখ্যালঘুদের উন্নয়নের জন্য বরাদ্দ হয়েছিল। শুধু সংখ্যালঘু মানে মাথায় নেবেন না শুধু মুসলমান,
সংখ্যালঘুর মধ্যে খ্রিস্টান, পার্সি, জৈন এই ধরনের 6টা জনগোষ্ঠী আছে, তাদের সংখ্যালঘু সম্প্রদায় ইনক্লুড করা হয়েছে। আমি প্রশ্ন করেছিলাম দপ্তরে যে সংখ্যালঘু মুসলমান ছাড়া খ্রিস্টান, জৈন, পার্সিদের মহিলাদের এম্পাওয়ার করার জন্য কি কি প্রজেক্ট আছে বলুন তো দেখি। অফিসাররা আমার মুখের দিকে তাকিয়ে বলছেন, আর পকেট থেকে রুমাল বার করে, এই দিন আইএএস অফিসার ছিল, ঘাম বেরিয়ে গেছে তার, মুছে বলছে ওটা এখন আমাদের জানা নেই, পরে বলবো। আমি উত্তর দিলাম, হ্যাঁ আপনি তো আইএএস, আপনার জানা থাক না স্বাভাবিক না জানা, আমি 8 পাস, আমাকে জানতে একটু বেশি হবে। সংখ্যালঘু দপ্তরের তিনি সচিব। তো এই ধরনের নোংরামি আমাদের সাথে চলছে। 6টা বাজছে, আজকের এই প্রোগ্রাম এখানেই সমাপ্ত হলো। আমি কালকে আপনাদের জানিয়ে রাখি, আমাদের এই মঞ্চের পক্ষ থেকে আমাদের প্রতিনিধি দলেরা, একটা প্রতিনিধি দল এসআইআর নিয়ে যেভাবে বিভ্রান্ত তৈরি হচ্ছে, মানুষের মধ্যে যেভাবে আতঙ্ক তৈরি করার চেষ্টা হচ্ছে, ওই আতঙ্ক পশ্চিমবাংলায় করতে দেব না। তার জন্য ফোরামের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল এখানে সিইওর কাছে গিয়ে জবাব চাইবে। আমরা কালকে যাব, আমাদের একটা প্রতিনিধি দল কালকে যাবে বিসিডব্লিউ দপ্তরে, সেখানে গিয়ে ওবিসির নামে যে ছেলেখেলা হচ্ছে, সার্টিফিকেটের নামে যে আমাদের দলিত আদিবাসীদের সাথে বঞ্চনা করা হচ্ছে, কেন করা হচ্ছে তার জবাব চাইতে জন্য আমাদের এই ফোরামের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল যাবে। আবার আগামীকাল আমাদের এই ফোরামের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল যাবে, সেখানে গিয়ে লেবার দপ্তরে প্রশ্ন করবে কেন পরিযায়ী হতে হলো, এর জবাবটা আগে আপনি দেবেন। আর পরিযায়ী শ্রমিকদের অত্যাচার বন্ধ কেন হচ্ছে না, এটার জন্য জানতে যাবে, ডেপুটেশন দিতে যাবে। আর আপনারা যেভাবে আসছেন, কালকেও আমি বেলা 1টার সময় আমাদের মঞ্চে যে নেতৃত্বরা আছে সম্মিলিতভাবে এখানে এসে উপস্থিত হব। আপনাদের বলবো আপনারাই আসুন। এই ধন্যনামাজ হয়তো কালকে সন্ধ্যে 6টার পরে শেষ হবে কলকাতাতে, কিন্তু এই ধন্যনামাজ প্রতিটা জেলায় জেলায় কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রম আশা করছি চালিয়ে যাবে, আপনাদের সহযোগিতা নেবে। তাই বন্ধুগণ, আগামীকাল আমাদের আবার ধন্যনামাজ শুরু হবে বেলা 1টা থেকে 6টা পর্যন্ত। আপনারা আসবেন, আপনাদের পরিবার পরিজনকে, যদি না আসতে পারে আপনাদের জেলায় যখন হবে তখন আসার জন্য, সেখানে জয়েন্ট হওয়ার জন্য আহ্বান জানাবেন। আমি ধন্যবাদ জানাবো এই ধন্য মঞ্চের ফুল আপনারা। এই দর্শকের আসনে বসে আছেন, মাঝে মধ্যে একবার দুবার চিৎকার করে ফেলছি, দেখেন ভালোবাসি বলে চিৎকার করছি ভাই, ভালোবাসি বলে চিৎকার করছি, নালে চিৎকার করতাম না। তো আপনারা যারা ফুল, আজকের এই মঞ্চের যারা শ্রোতা হচ্ছে ফুল, মনে করি আমরা ফুল না থাকলে বাগানে যতই গাছ লাগান না কেন বাগান সৌন্দর্যময় হয় না। তো ফুল আপনারা, যতই আমরা বক্তা থাকি না কেন, আমাদের স্টার বক্তা আছে আমাদের এখানে, অনেক সিনিয়র মোস্ট আছেন যারা, তারা তখনই আলোকিত হবে আপনাদের জন্য। ধন্যবাদ আপনারা এসেছেন। ধন্যবাদ মিডিয়ার বন্ধুদেরকে যারা আপনারা আমাদের এই মঞ্চের কার্যকলাপকে সারা রাজ্যের বাইরে, দেশের বাইরে ছড়িয়ে দিতে সহযোগিতা করছেন। ধন্যবাদ আমাদের কনস্টিটিউশন প্রোটেকশনের ফোরামের পক্ষ থেকে। আজকে আমরা আমাদের ফোরামের বাইরে থাকাও অনেক সংগঠন আস্তে আস্তে আমাদের সাথে যুক্ত হয়েছে, যারা মূল্যবান সময় দিয়েছেন। ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধুদেরকে, তাদের কাছে আবেদন করেছিলাম। গতকাল এখানে আপনার প্রচণ্ড রৌদ্র ছিল, বৃষ্টি হচ্ছিল, যে আমাদের চালটা অন্তত বাঁধার একটা সুযোগ দেওয়া হোক। তারা সুযোগ দিয়েছে এবং শান্তিপূর্ণভাবে আমাদের আজকে দ্বিতীয় দিনের প্রোগ্রাম সুস্থ করার জন্য, সম্পূর্ণ করার জন্য পূর্ণ সহযোগিতা যে প্রশাসন বন্ধুরা দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই ধন্যার দ্বিতীয় দিন এখানেই আমরা স্থগিত করলাম। তৃতীয় দিন আবার কন্টিনিউ আগামীকাল অর্থাৎ সোমবার বেলা 1টা থেকে আমরা শুরু করব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম জিন্দাবাদ, আমাদের ঐক্য জিন্দাবাদ। এই সংবিধান বাঁচানোর লড়াই চলবে, দেশ বাঁচানোর লড়াই চলবে। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের বার্তা দিক দিগন্তে ছড়িয়ে দাও, কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের বার্তা গ্রামগঞ্জে ছড়িয়ে দাও, দেশ বাঁচাতে আমাদের। গাইস ফাইনালি প্রোগ্রাম থেকে এইমাত্র জাস্ট বাড়ি আসলাম, আর এখন বাজে হচ্ছে পুরোপুরিভাবে ভাই 11টা। ঠিক আছে, আমার বাড়ি আসতে একটু লেট হয়ে গেছে, যেহেতু লাস্টে ভাইজানের ক্লিপ নিচ্ছিলাম তার জন্য। তো তোমরা তো দেখতেই পেলে স্টেজে প্রচুর লোক ছিল, আর সবাই একে একে বক্তব্য দিচ্ছে, তার জন্য পুরো লেট হয়ে গেছে। আর ভাইজান সব থেকে লাস্টে বক্তব্য দিয়েছে, আর আমরা গেছিলামই হচ্ছে ভাইজানের বক্তব্য শোনার জন্য। ভাইজানের বক্তব্য না শুনে তো বাড়ি আসতে পারবো না, তার জন্য আসেনি। পুরো ভাইজানের বক্তব্য শুনে লাস্ট বাড়ি এসেছি, লাস্ট ট্রেন ধরে। ঠিক আছে, আর ওখান থেকে আমরা এসপ্ল্যানেড থেকে মেট্রো ধরে উল্টো চলে গেছিলাম, ওই জন্য আরও লেট হয়ে গেছে। ঠিক আছে,
তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর সব কিছু তোমাদেরকে দেখাতে পেরেছি কিনা তাও ভিডিওতে বলো, ঠিক আছে? তো কালকে অবশ্যই ইনশাল্লাহ যাবো, কালকে যেহেতু লাস্ট দিন, আর কালকে যাওয়ার চেষ্টা করবো যদি শরীর ভালো থাকে। আজকে যে পরিমাণে ভাই রোদ পড়েছে আর ওই অবস্থায় ঠান্ডা পানি খেয়েছি, একটু গলাটা বসা বসা ভাব হয়ে গেছে, ঠিক আছে? যদি শরীর ভালো থাকে কালকে ইনশাল্লাহ যাবো। তো চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের এই ছোট্ট ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই অ্যান্ড লাভ ইউ, টাটা।